নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো, গল্পটির নাম ভূত ভুতুড়ে। লেখক রবিদাস সাহা রায়। তাহলে চলো আর বেশি দেরি না করে গল্পটা শুরু করি। ভূতের বাড়ি আখ্যা নিয়ে এখনও বিখ্যাত হয়ে আছে কলকাতার হেস্টিংস হাউস। ওটা ছিল বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের আবাসস্থল। হেস্টিংস ওই বাড়ি তৈরি করিয়েছিলেন 1777 সালে। অতি সুদৃশ্য ছিল প্রাসাদোপম সেই বাড়ি। দেশি বিদেশি নানা বৃক্ষলতায় আচ্ছাদিত, ফল ফুলে সুসজ্জিত ওই আবাসভূমি ছিল বড়ই মনোরম। হেস্টিংস হাউসে বিশ্রাম সুখ লাভের আশায় কতবার এসেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি স্যার এলিজা ইম্পে, সেনা বিভাগের অধিনায়ক কর্নেল মনসন প্রমুখ বিখ্যাত রাজপুরুষ। 7 বছর হেস্টিংস তার পত্নী মেরিয়ানের সঙ্গে এই বাড়িতে বাস করেছিলেন। 1784 সালে মেরিয়ান ইংল্যান্ডে চলে যান। তার পরের বছর হেস্টিংসও রাজকার্য গুটিয়ে ইংল্যান্ডে পাড়ি দেন। 1818 সালে 86 বছর বয়সে স্বদেশের মাটিতেই তার মৃত্যু হয়। জীবনাবসানের সঙ্গে সঙ্গেই কিন্তু হেস্টিংসের স্মৃতি বিলীন হয়ে যায়নি। তার অতি প্রিয় কলকাতার ওই বাড়িতেই পরবর্তীকালে ঘটেছে নানা ঘটনার পুনরাবৃত্তি। হেস্টিংস ইংল্যান্ডে চলে যাবার পর বেশ কিছুদিন ওই বাড়ি প্রায় জনশূন্যই ছিল। 2-3 জন পাহারাদার নিযুক্ত করা হয়েছিল বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য, কিন্তু সেই পাহারাদাররা অজ্ঞাত কারণে চাকরি ছেড়ে চলে গিয়েছিল। কিছুদিনের মধ্যেই যত্নের অভাবে বাড়িটি হয়ে পড়ে আগাছায় ও জঙ্গলে আকীর্ণ। তারপরেই নানা রকম কাহিনী শোনা যেতে থাকে। মাঝে মাঝেই দেখা যেত একটি ছায়ামূর্তি রাত্রিবেলা বাড়িটির একটি প্রকোষ্ঠে কী যেন খুঁজে বেড়াচ্ছে। কে ওই ছায়ামূর্তি? কোনো তস্কর না কোনো প্রেতাত্মা? এ নিয়ে নানা কিংবদন্তি ছড়াতে থাকে। ওয়ারেন হেস্টিংস ওই বাড়িতে ফেলে গিয়েছিলেন কিছু মূল্যবান জিনিসপত্র। সেগুলির সন্ধানেই আসত তার অতৃপ্ত আত্মা। হেনরি কটন তার ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউ বইতে বলেছেন, বিলেতে গিয়ে হেস্টিংস কলকাতায় তার ভূতপূর্ব প্রাইভেট সেক্রেটারি মি টমসনের কাছে একটি চিঠিতে লিখেছিলেন, তোমরা আমার হারিয়ে যাওয়া জিনিসগুলো আজও উদ্ধার করতে পারলে না। আমি সেটি কালো কাঠের বাক্সে গোপনীয় কাগজপত্রগুলোর জন্য কি মানসিক যন্ত্রণায় দিন কাটাচ্ছি। সেই চিঠি পাওয়ার পর টমসন কিন্তু নিশ্চেষ্ট হয়ে বসেছিলেন না। তিনি 1787 সালে ক্যালকাটা গেজেটে বিজ্ঞাপন দিয়েছিলেন। তাতে লেখা ছিল, প্রাক্তন বড়লাট বাহাদুর ওয়ারেন হেস্টিংস বিলেতে ফিরে যাবার সময় তার বাড়ি থেকে একটা কালো কাঠের বাক্স হয় চুরি হয়ে যায়, না হয় ভুলক্রমে নিলামে বিক্রি হয়ে যায়। গভর্নর জেনারেলের ধারণা কলকাতার বাড়িতেই তা থেকে যেতে পারে। সেই সম্বন্ধে কোনো তথ্য বা তার সন্ধান কেউ পারলে সেই ব্যক্তিকে 2000 টাকা পুরস্কার দেওয়া হবে। একদিন নয়, কয়েকদিন ছাপা হয়েছিল সেই বিজ্ঞাপন, কিন্তু সেই কালো বাক্স এবং তার ভিতরের গোপনীয় কাগজপত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি। হেস্টিংস সাহেবের মৃত্যুর পর
তাই বুঝি তার আত্মা অশরীরী রূপ ধরে আসতো কলকাতার হেস্টিংস হাউসে। অদ্ভুত ভুতুড়ে সেই কাণ্ড কারখানা। কখনো দেখা যেত সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসতেই সাবেক আমলের একটা ঘোড়ার গাড়ি ধীর গতিতে এগিয়ে আসছে ঝোপঝাড় পরিবৃত্ত হেস্টিং হাউসের দিকে, কিন্তু গাড়ি বারান্দার নিচে এসেই গাড়িটি অদৃশ্য হয়ে যেত। কিছুদিন সব চুপচাপ। আবার হঠাৎ একদিন ওই দৃশ্য দেখা গেল। অবশ্য খুব বেশি দিন বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল না। নানা ধরনের সরকারি প্রশিক্ষণের কেন্দ্র খোলা হয়েছিল সেই বাড়িতে। রাত্রিবেলায় কিছু লোকজনও থাকত। তবু ভৌতিক কাণ্ডকারখানার পরিসমাপ্তি ঘটেনি। সেই সময় বাসিন্দাদের কাছ থেকে জানা যায় তারাও গভীর রাত্রে ঘোড়ার গাড়ির শব্দ শুনেছে। গাড়ি থেকে নেমে আসতো এক ছায়ামূর্তি। বাড়ির আশেপাশে কী যেন সে খুঁজত। তারও কিছুকাল পরে সেই বাড়িতে টিচার্স ট্রেনিং সেন্টার স্থাপিত হলো। সেখানে করা হলো মেয়েদের আবাসিক হোস্টেল। সেই ট্রেনিং কলেজের এক শিক্ষিকা বলেছিলেন, কখনো কখনো নিশুতি রাতে ঘোড়ার খুরের শব্দ তিনি শুনতে পেতেন। হোস্টেলের এক ছাত্রীর মুখে শোনা গিয়েছিল এক অদ্ভুত কাহিনী। সে বলেছিল, একদিন মাঝরাতে ঘুম ভেঙে গেল হঠাৎ। দেখি হলঘরে ঘুরঘুর করছে একটি ছায়ামূর্তি। দারুণ ভয় পেয়ে আমি চিৎকার করে উঠলাম। লোকজন ছুটে আসতেই সেই ছায়ামূর্তি মিলিয়ে গেল। তারপর অনেক পরিবর্তন হয়েছে হেস্টিংস হাউসের পরিবেশ ও আকৃতির। ধীরে ধীরে সেই ছায়ামূর্তিও হাল ছেড়ে দিয়ে কালের বুকে অদৃশ্য হয়ে গেছে। 1905 সাল বাংলার প্রথম শহীদ ক্ষুদিরাম দেশমাতৃকার চরণে জীবন উৎসর্গ করার জন্য তৈরি হচ্ছে। তার বয়স তখন মাত্র 16। এই বয়সেই সে দস্যি দামাল হয়ে উঠেছে। গোপনে বিপ্লবী দলের আখড়ায় যায়, ডন কুস্তি করে, লাঠি ও ছোড়া খেলা শেখে। নদীর পাড়ে জঙ্গলে ঘেরা ভাঙা শিব মন্দিরে গিয়ে প্রার্থনা করে, হে বিশ্বনাথ, দেশের কাজে জীবন বিলিয়ে দেবার শক্তি দাও, লড়াই করার সাহস দাও আমাকে। মা বাবা নেই, দিদির বাড়িতে থাকে ক্ষুদিরাম। সময় মতো স্নান করে না, খায় না। দিদি অপরূপা জিজ্ঞেস করে, কী রে ক্ষুদি, তোর কী হয়েছে? জামাইবাবু অমৃতলাল জিজ্ঞেস করে, দিন দিন তোর চেহারায় কী হচ্ছে? কারুর কোনো কথার জবাব দেয় না ক্ষুদিরাম। একদিন খুব জ্বর হলো ক্ষুদিরামের। জ্বর বাড়তেই লাগলো, দেখা দিল বিকার। মাঝে মাঝে সে প্রলাপ বকতে লাগলো। ডাক্তারের ওষুধ খেয়েও কোনো ফল হয় না। গাঁয়ের বুড়ো বুড়িরা বলল, খুদিকে ভূতে ধরেছে, ভূত তাড়াবার ওঝা দেখাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কেউ কেউ আবার বলল, ভূতে ধরবে না, খুদি সন্ধেবেলা আর ভর দুপুরে যেখানে সেখানে ঘুরে বেড়ায় যে। গাঁয়ের মোড়ল দূরের আর এক গ্রাম থেকে ডেকে নিয়ে এলো একজন ওঝাকে। ইয়া তাগড়াই গোঁফ, মাথা ভরা বাবরি চুল, কালো কুচকুচে চেহারা। দেখে মনে হয় সে নিজেই একটা ভূত। ওঝা আসতেই পাড়ার লোকেরা ভিড় জমিয়ে ফেলল। গাঁয়ের এক বৃদ্ধ জিজ্ঞেস করলেন, তুমি ভূত তাড়াতে পারো? ওঝা জবাব দিল, আমার নাম ফুকচাঁদ ফকির। কত গুন্ডা ভূত যে আমি তাড়িয়েছি তার হিসেব নেই। বেশ, আমাদের খুদির ভূতটা ওর ঘাড় থেকে নামিয়ে দাও দেখি। সেই ভূত ধরা মানুষটাকে বাইরে নিয়ে এসো। ক্ষুদিরামের কাছে খবর গেল তাকে ঝাড়বার জন্য ওঝা ডেকে নিয়ে আসা হয়েছে। তাকে বাইরে যেতে হবে। সে কথা শুনে ক্ষুদিরাম রেগেই টং। সে বলল, আমার কিছু হয়নি, আমি বাইরে যাব না।
ফুঁকচাঁদ ওঝাকে তখন ঘরেই যেতে হলো। ক্ষুদিরামকে ডেকে বলল, খুব শক্ত ভূতে পেয়েছে ওকে। আমি এসে গেছি, কোনো ভাবনা নেই। ওঝার ফরমাস অনুযায়ী অনেক জিনিস আনা হয়েছে, ঝাঁটা, হিং, মাটির কলসি, সর্ষে। ফুঁকচাঁদ হিং পুড়িয়ে ক্ষুদিরামের নাকের কাছে ধরল। ক্ষুদিরাম ঘুমের ভান করে শুয়ে রইল বিছানায়, কোনো কথা বলল না। ওঝা ঝাঁটা হাতে নিয়ে এবার বিছানার চারদিকে ঘুরতে লাগলো আর মন্ত্র আওড়াতে লাগলো। রিং রিং রিং, এই নে পোড়া হিং, পালিয়ে যা ভূতের বেটা, ডিডিং ডিডিং ডিং। ওঝা একবার ক্ষুদিরামকে প্রদক্ষিণ করে আর ঝাঁটা দিয়ে তাকে পেটায়, একবার, দুবার, তিনবার। ক্ষুদিরাম এতক্ষণে চুপ করে শুয়ে ঝাঁটার আঘাত হজম করছিল, কিন্তু আর সহ করতে পারল না। বিছানায় উঠে বসল। চমকে উঠল ফুঁকচাঁদ ওঝা। এ আবার কেমন বেয়ারা ভূত! ক্ষুদিরাম চট করে দাঁড়িয়ে ওঝার চুলের ঝুঁটি ধরে বলল, কি ভূত তাড়াতে এসেছো বাছাধন? সাদা ভূত তাড়াতে পারবে? ওই ভূতগুলি সাগর পাড়ের দেশ থেকে এসে আমাদের রক্ত শুষে খাচ্ছে। ফুঁকচাঁদ অবাক হয়ে গেল ক্ষুদিরামের কথা শুনে। হ্যাঁ, কি বলছে ভূতে ধরা ছেলেটা? সাদা ভূত রক্ত শুষে খাচ্ছে? ফুঁকচাঁদ ঝাঁটা দিয়ে ক্ষুদিরামকে মারতে উদ্যত হলো, কিন্তু ক্ষুদিরাম উল্টে তাকেই ঝাঁটা পেটা করতে লাগলো। ও বাবা গো, মেরে ফেললো গো! বলতে বলতে ওঝা ঘর থেকে বেরিয়ে ছুটে একেবারে পগার পার। দিদি অপরূপা বলল, তুই এ কী করলি? ওঝাকে তাড়িয়ে দিলি? ক্ষুদিরাম বলল, ও আমার ভূত তাড়াতে পারবে না দিদি। আমার ঘাড়ের ভূত সেদিনই সরবে যেদিন ইংরেজ এদেশ থেকে চলে যাবে। মোড়ল বলল, আমাদের গাঁয়ের ভূত তবে তাড়াবে কে? ওঝাকে এমনভাবে তাড়িয়ে দেওয়া ঠিক হলো না। ক্ষুদিরাম বলল, ভূত কোথাও নেই, যদি থাকে তবে আমরাই তাড়াবো সেই ভূত, আপনারা পারবেন না। ক্ষুদিরামের কথা শুনে গাঁয়ের লোকেরা চলে গেল। সঙ্গী সাথীদের নিয়ে এবার নিজেই ভূত ধরার দল তৈরি করলো ক্ষুদিরাম। কোথায় ভূত আছে তারা দেখবে। একটা বাড়িকে লোকে ভূতের বাড়ি বলতো। নিঝুম দুপুরে বা সন্ধ্যাবেলায় ক্ষুদিরাম দলবল নিয়ে হানা দিত সেই বাড়িতে, কিন্তু কোনো দিন ভূত তাদের দেখা দেয়নি। কেউ কেউ বলল, এই একটা ভাঙা খালি বাড়িতে রাত্রির বেলায় কে যেন মাছ ভাজে। সেই বাড়িতে তারা আচমকা হানা দিল গভীর রাতে। শুধু কয়েকটা চামচিকের ঝটপটানি ও কিচিরমিচির ছাড়া তারা আর কিছু শুনতে পায়নি। একটা বাড়িতে টিনের চালে ভূতে নাকি ঢিল মারত, আর একটা বাড়িতে নাকি রাত্রিরে শোনা যেত মরা কান্না। অনেক গোয়েন্দাগিরি করেও দু একটা দুষ্টু ছেলেকে পালাতে দেখা আর বাদুড়ে ডাকা ছাড়া ভূতের কোনো অস্তিত্ব তারা খুঁজে পায়নি। পাড়ার লোকেরা বলল, এই এই ক্ষুদিরামের সঙ্গী সাথী ছেলেদের জ্বালায় ভূতেরা নয় পালিয়ে গেছে। সত্যি কয়েকদিনের মধ্যে ভূতের উপদ্রব কমে গেল। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। আরও রহস্যজনক বা আরও ভয়ঙ্কর কোনো গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই আমাকে সেটাও কমেন্টে জানিও। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।